চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশাল আকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনের উঠোনে একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তীর্ণ মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগনির গাছের নিচে দাঁড়িয়ে আছেন খানবাড়ির কর্তা আলী আহমদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সাফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন তিনি। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর 3 আগে এক দুঃস্বপ্নে প্রাসাদময় মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছে। আচমকা গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর 2 মধ্যে বাস্তবায়নও করতে সফল হয়েছেন। গতকাল বিকেলে এসেছেন গ্রামে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াতও দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানেরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফূর্ত কণ্ঠে শুধালেন, "কী ভাবছেন ভাইজান?" আলী আহমদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বলল, "সুখ দুঃখের কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব?" "হ্যাঁ।" "তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না?" আলী আহমদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, "গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে। চাইলেও কি মন থেকে তাকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান?" আলী আহমদ খান কিছু বলার আগেই পিছন থেকে ছোট ভাই ইকবল ডাক দিলেন, "ভাইজান, রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন, আসছি।" আলী আহমদ খান 1 সেকেন্ডের জন্য দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা শ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "তানভীর কোথায়?" "এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কী প্রয়োজন?" "ভাইয়া, তুমি রাগ করছো কেন?" "আমি রাগ করছি না, তবে ভয় পাচ্ছি।" "কিসের ভয়?" "খালের ওপারের মানুষগুলো কেমন, তুই কি জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত অদ্য গ্রহণ করবে কি না কে জানে। কার মনে কী চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছুটা বলেছি। তানভীর বলেছে ওদিকে যাবে না। তুমি চিন্তা করো না।" মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, "আবিরের সঙ্গে কথা হয়েছে?" "হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল।" মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, "মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামের বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল।" "কী বলছো তুমি? সত্যি?" "হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো।" "ঠিক বলেছ ভাইয়া। এখন চলো।" বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পিছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠ ডেকে উঠল, "ফুপ্পি!" মাহমুদা আচমকা ঘাড় ঘোরালেন। লম্বা সুগঠন দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো। গাল ভর্তি দাড়ি, অধর জোড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গলায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, "তানভীর।" তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, "কখন এসেছ?" সালামের উত্তর দিয়ে মাহমুদা খান জানালেন, "এই তো কিছুক্ষণ আগে।" "কল দাওনি কেন? জানলে আমি এগিয়ে চলে আসতাম, এগিয়ে নিতে পারতাম। তোর ফুপা যে না জানালে আমি জানতামই না তোকে। আমি একাই চলে যেতাম।" তানভীর মৃদু স্বরে প্রশ্ন করল, "আসতে কোনো সমস্যা হয়নি তো?" "না, সমস্যা হয়নি।" "ভাইজান ও ভাইয়া কী করছেন? এখন বাড়িতে যাওয়া ঠিক হবে তো? সকাল থেকে বড় আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো।" মাহমুদা খান কোমল কণ্ঠে
জানতে চাইলেন, মাহাদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলে দেখতে পারবে। তানভীর আর কিছু না বলে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে তিনি মৃতপ্রায়। মাস তিনেক আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়িতে নিয়মনীতি, বড় আব্বুর রাগ জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপ্পিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালে ফুপ্পির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছেন ফুপ্পিকে। বা পাঁজরের তীব্র ব্যথার আড়াল করতে একটুখানি সুখের গোছে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলল তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনেই। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও। তানভীর মাথা নিচু করে রয়ে সয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিয়েই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপুকে দেখার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া স্টোরি থেকে আমি তো ভালোবাসি তোকে সালমা চৌধুরীর লেখা এই গল্পটি দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।